ভয় পাচ্ছিলে কেন এত? প্রচন্ড নড়ছে আর পুরো কাঠের এগুলো। লাঞ্চ করতে গিয়েছিলাম বাট দোকান বন্ধ ছিল। জার্নি স্টার্ট আমাদের, স্বপ্ন আমাদের সত্যি হলো। এই একটা ব্রিজ যেটা রাত্রিবেলা আমরা ফার্স্ট ক্রস করেছিলাম। মাম্মা, জিকেটা মুখস্থ হয়েছে? হ্যাঁ পাপা। তাহলে বলো, হোয়াট ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ ইন্ডিয়া? নিউ দিল্লি। হু ইজ দ্য গড অফ ক্রিকেট? সচিন তেন্ডুলকার। আচ্ছা বলো, হু ইজ আওয়ার ন্যাশনাল অ্যানিমেল? টাইগার। হুইচ প্লেস ইজ কল্ড দ্য ল্যান্ড অফ রাইজিং সান অফ ইন্ডিয়া? জাপান। এই ভুল বললে। আমি জিজ্ঞাসা করেছি ইন্ডিয়ার প্রথম কোথায় সূর্যোদয় হয়। ভুলে গেছি। অরুণাচল প্রদেশের ডং ভ্যালিতে, মনে থাকবে। হ্যাঁ, কিন্তু পাপা সত্যি সত্যি ওখানে প্রথম সকাল হয়? হ্যাঁ মাম্মা, ওখানেই প্রথম সূর্যের আলো পড়ে ইন্ডিয়ার মধ্যে। তাহলে আমরা দেখতে পাই না কেন? আসলে আমরা তো কলকাতায় থাকি আর ওটা তো অনেক দূরে, তাই আমরা এখানে বসে দেখতে পাই না। তাহলে পাপা ওখানে কেউ যায়? হ্যাঁ যায় তো। এক রাজা তার পক্ষীরাজে চড়ে তার রানীকে নিয়ে ওখানে গিয়েছিল একদিন। রাজা রানীর গল্প একটু বলো না শুনি। ঠিক আছে, তাহলে শোনো। এখন 5:30 বাজে, আমরা রেডি হয়ে গেছি। রেডি হয়ে বাইরে বেরিয়েছি একবার একটা জিনিস দেখানোর জন্য। তোমরা বুঝতে পারছো জানি না, হাওয়ার বেগ আমাকে ঠেলে দিচ্ছে, এতটাই হাওয়া চলছে পরশুরামপুরে। গুড মর্নিং ফ্রম পরশুরামপুর, অরুণাচল প্রদেশ। গতকালের ব্লগ যারা দেখেছো তারা জানো আমরা কীভাবে শিবসাগর থেকে রাইড করে অরুণাচলের দিরাক গেট থেকে ঢুকে পরশুরামপুরে এসে উঠেছিলাম সন্ধ্যেবেলা। এই জন্য বললাম 4:10 কিন্তু সন্ধে হয়ে গেছিল। লাস্ট 40-45 মিনিট কিন্তু আমরা অন্ধকারে পাহাড়ে রাইড করেছি। যাই হোক, ভোর উঠে পড়েছি আজকে। আর যে জিনিসটা তোমরা এখন দেখতে পাচ্ছ বা ফিল করতে পারছো, হাওয়া। আমি জানি না, একটা অদ্ভুত ধরনের হাওয়া চলছে এখানে। মানে আমি খুব কম এরকম দেখেছি পাহাড়ে এই লেভেলের হাওয়া, মানে ঠেলে দিচ্ছে এতটাই। টেম্পারেচার দেখাচ্ছে এখানে 8 ডিগ্রি টেম্পারেচার সকালবেলা সময়। আমি জানি না এরপরে আরো কতটা নিচে নামবে, পানি রাখতে পারছি না, এতটাই হাওয়া দিচ্ছে। আর পিছনে যে পাহাড়টা দেখছো, আমরা তো ওই দিক থেকে নিচের দিকে নামলাম, নেমে এই রাস্তা ধরে এসে ঢুকেছি। আর এই গেট থেকে ঢুকে এই হচ্ছে আমাদের পরশুরাম কুণ্ডের স্টে। বাইকটা রাখা আছে আমাদের এখানটায়, এখানে ঢুকিয়ে দিয়েছিলাম। আর পিছনেই তোমরা দেখতে পাচ্ছ বড় বড় পাহাড়। এই হচ্ছে সিচুয়েশান। তো যাই হোক, মোটামুটি আর 8 ঘন্টার মধ্যে বেরিয়ে যাবো এখান থেকে। আজকে আমাদের জার্নি হতে চলেছে ডং ভিলেজের দিকে। ডং হলো সেই জায়গা যেখানে ইন্ডিয়ার প্রথম সূর্যোদয় হয়। তো অন্য দিন কী হয়, সূর্য আমাদের জানলা দিয়ে এসে আমাদের ডাকে। আজকে না, আগামীকাল আমরা সূর্যকে ডাকতে যাবো, সূর্যের আলোকে ডাকতে যাবো। এই হলো সিচুয়েশন। যাই হোক, দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, প্রচণ্ড হাওয়া মুখে এনে চাপা দিয়েছি এই জন্য, কারণ ঘুরে চলে আসছে, নাকে মুখে ঢুকে যাচ্ছে। আর এই হাওয়া সহ্য করা যাচ্ছে, সত্যি কথা হাওয়া সহ্য করা যাচ্ছে না, এতটাই জোরে হাওয়া চলছে। যাই হোক, বেরিয়ে তারপরে বাকি কথা শেয়ার করছি। আর হ্যাঁ, সামনে পড়বে লোহিত ব্রিজ থেকে লোহিত নদী তোমাদের দেখাবো। আর দেখা একবার হাওয়ায় আমার টলছে বলছে না, আমার কে টলছে, তার সাথে আমিও। এখন একটা ভ্যালির মধ্যে নেমে আসলাম, জাস্ট পরশুরাম কুণ্ডের যে স্টে ছিল তার পিছন দিকটা একটা সিঁড়ি দিয়ে নিচে নেমে একটা ভ্যালিতে এলাম। ভ্যালিতে আসতে তো আর হাঁটাই যাচ্ছে না, রীতিমতো টেনে হাঁটছি আমরা। বাবা
মাম্পি দৌড়াচ্ছে আবার এগেছে। ক্যামেরা ধরে রাখা যাচ্ছে না। আর এই দেখো, এই হলো লোহিত নদী। বেরিয়ে গেলাম পরশুরাম কুণ্ড থেকে। ঘড়িতে সময় হয়েছে এখন 6:50। আর এই টপটা দেখো, ওই দিকটা অলরেডি রোদ কিন্তু পড়ে গেছে, মানে রোদ এসে গেছে। ওই দিকটা রোদ দেখা যাচ্ছে, কিন্তু এই দিকটা হালকা ফুলকা রোদ আসছে, আর ওই দিকটা এখন রোদ আসেনি। তো আমরা কিন্তু এই রাস্তা দিয়ে গিয়ে ঘুরে এই দিকে উঠবো, মানে এই দিকে আছে কিন্তু লোহিত ব্রিজ। লোহিত ব্রিজের আমি কিন্তু মাথা দেখতে পাচ্ছি এখান থেকে, তোমরা তো ক্যাপচার করতে পারছে না, ক্যামেরায় দেখতে পাবে না। তো লোহিত ব্রিজ এখন যাবো, ওখানে গিয়ে তোমাদের পরশুরাম কুণ্ডকে দেখাবো ভালোভাবে। এই সামনে যেটা দেখতে পাচ্ছি এটাই হলো লোহিত ব্রিজ। লোহিত ব্রিজ স্প্যান 410, ভালো করে বোঝা যাচ্ছে না, লেখাটা উঠে গেছে। এই হচ্ছে লোহিত ব্রিজ। চলো সামনের দিকে যাই, গিয়ে লোহিত ব্রিজ থেকে ভিউ দেখাবো। চলে একটা অদ্ভুত জিনিস আমি দেখছি, আমি যখনই ভিডিও শুরু করতে যাচ্ছি বানাতে পারছি না রীতিমতো, মানে বাইক ঠেলে ফেলে দিচ্ছে, আমাকে ঠেলে দিচ্ছে, এতটাই এখানে হাওয়া। তোমরা নিচেতে দেখতে পাচ্ছ কিনা জানি না, লোহিত নদী বয়ে যাচ্ছে এঁকে মেখে। আর এই দিকটা, ঠিক এই দিকটা দেখতে পাচ্ছ পরশুরাম কুণ্ড। হয়তো এখান থেকে বুঝতে পারছো না, আমি গাড়িটা একটু সামনে রেখে আসছি, এসে আমি তোমাদের ভালোভাবে দেখাবো। এই সামনেই হলো পরশুরাম কুণ্ডের মন্দির। তোমরা যেটা দেখতে পাচ্ছ লাল মতো চালা, সামনে দিয়ে বয়ে যাচ্ছে লোহিত নদী। লোহিত নদীর সবুজ জল। আর এই উপরে যে সিঁড়ি দেখতে পাচ্ছ, এই সিঁড়ি দিয়ে গিয়ে নিচের দিকে নামা যায়, মন্দিরের সামনে যাওয়া যায়। বাট আমরা আজকে যাবো না মন্দিরের সামনে, তাই এখান থেকেই তোমাদের পরশুরাম কুণ্ডের ভিউ দেখিয়ে দিলাম। আর এই হলো ভ্যালির ভিউ, একদম লোহিত ব্রিজ থেকে তোমাদের দেখাচ্ছে ভ্যালির ভিউ। আর এই দিকটা দেখো একবার, এই দিকটা কিন্তু রোদ এসে গেছে এই দিকের পাহাড়গুলোতে, বেশ সুন্দর লাগছে দেখতে। জলের কালারটা একবার দেখো। সামনে পেয়েছি একটা ডেঞ্জারাস ওয়াটার ক্রসিং, এই ব্রিজটা বন্ধ আছে, সেই জন্য আমাদের এই ওয়াটার ক্রসিং ক্রস করতে হবে। ভাবছি এই দিক দিয়ে নিতে হবে, দেখতে হবে কোন দিক দিয়ে নিয়ে যায়। এই দিক দিয়ে নিয়ে বেরিয়ে যাবো। হ্যাঁ, ক্রস করে গেলাম। মাম্পি আসছে। পরশুরাম কুণ্ড থেকে বেরিয়ে আমরা 16 কিলোমিটার মতো জার্নি করে ফেলেছি। আর রাস্তা কিন্তু বেশ খারাপই পাচ্ছি, বেশ অফরোড পাচ্ছি, কয়েকটা ওয়াটার ক্রসিং পাচ্ছি। আর এরকমই খারাপ রাস্তা কিন্তু আমরা হাইলিয়াম পর্যন্ত পাবো। আর এখান থেকে এক্স্যাক্টলি এখান থেকে আর 4 কিলোমিটার সামনে পাবো আমরা টিডিং চেকপোস্ট ক্রস করে কিন্তু আমরা আনজাও ডিস্ট্রিক্টে ঢুকে যাব। মানে এখন আছি নামসাই ডিস্ট্রিক্টে, ওখান থেকে কিন্তু আমরা আনজাও ডিস্ট্রিক্টে ঢুকে যাব। আর এই ডিস্ট্রিক্টটাই কিন্তু, মানে আনজাও ডিস্ট্রিক্টটাই কিন্তু এই রুটের শেষ ডিস্ট্রিক্ট। আর 8:30টার মধ্যে কিন্তু আমাদের টিডিং চেকপোস্ট ক্রস করতে হবে। কারণটা আমি একটু পরে বলছি, কেন বললাম কথাটা। একটা মারাত্মক অফরোডের সামনে এসছি। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। পেরিয়ে যাব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। পেরিয়ে যাব। চাকাপুর দুলছে এইভাবে। ওম নমঃ শিবায়, পেরিয়ে এসছি। এরকম অফরোড যে কত পাচ্ছি এখন পিছনে, মানে একটি করে এরকম টারম্যাক রোড 500 মিটারের মতো, আগে এখন 200-300 মিটারের মতো একটা অফরোড। এটা যদি ছোট ছিল, এর আগে একটা অফরোড প্লাস মানে ক্রস করে এলাম, পুরো এরকম বড় বড় পাথর পড়ে গেছে চারদিকে। তাও প্রায় 100 মিটারের ওটা প্যাচ ছিল একটা। এই টিডিং চেকপোস্টে 2 কিলোমিটার আগে থেকে আর এখন প্রায় আরো 3 কিলোমিটার চলে এলাম। রাস্তার কাজ চলছে, সেই জন্য এরকম অবস্থা। আমি একটা ইনফরমেশন পেলাম,
সেটা হচ্ছে টিডিং চেকপোস্টে নাকি গাড়ি আটকে দিচ্ছে 8:30টার পর থেকে 2 ঘন্টার জন্য, রাস্তা কাজ চলছে। তো ভাগ্য ভালো আমরা 8:30টার আগেই আমরা টিডিং চেকপোস্ট ক্রস করে ফেলেছি। তোমরা যারা এই রোডে আসবে, মানে কাহু ডং এইসব সাইডে আসবে, তাদেরকে বলে রাখি, এই যে পেট্রোল পাম্পটা দেখছো, এটা হচ্ছে খুপা বলে একটা জায়গায়, মানে তোমাদের রাস্তা থেকে যেতে যেতে বাঁ দিকে 500 মিটার উল্টো দিকে আসতে হবে আর কি। এইটাই কিন্তু এখানে লাস্ট পেট্রোল পাম্প, মানে এই রুটে, এই রুট বলবো না, যেহেতু 500 মিটার তোমাকে উল্টো দিকে আসতে হবে। যাই হোক, তো এই পেট্রোল পাম্পে তোমরা কিন্তু পেট্রোল ভরে দিতে পারো। এরপর কিন্তু সামনে আর পেট্রোল পাম্প সেরকম পাবে না, হাইলিয়ং থেকে কিন্তু ব্ল্যাকে তাহলে পেট্রোল কিনতে হবে। তো যাই হোক, এই একটা ইনফরমেশন দেওয়ার ছিল তোমাদের। এখান থেকে হাইলিয়ং এর ডিস্টেন্স খুব বেশি হলে 20 থেকে 22 কিলোমিটার মতো হবে। তো আমরা ঠিক করেছি হাইলিয়ংয়ে গিয়ে একদম রেস্ট করব। লোহিত নদীর জলের কালারটা দেখো, কোন ফোর্সে বেরিয়ে আসছে দেখো। মানে ঠিক আমি অনেকক্ষণ ধরে দেখছি লোহিত নদী ঠিক এরকম ভাবে এঁকে বেঁকে বেরিয়ে যাচ্ছে। মানে কখনো লোহিত নদী আমাদের বাঁ দিকে থাকছে, কখনো ডান দিকে থাকছে। আর জলের কালার, এই লোহিত নদীর সম্পর্কে একটু তোমরা জানিয়ে রাখি। অ্যাকচুয়ালি লোহিত নদী দুখানা তিব্বতী নদীকে মিশে তারপর তৈরি হয়েছে। একটা হচ্ছে জাইলচু আর একটা হচ্ছে কাংড়ি কার্পচু। দুটোই তিব্বত থেকে আসছে, এসে ইন্ডিয়াতে কাহাও ভিলেজের ওখানে একসাথে মিলে লোহিত নদী নাম হয়ে সোজা বেরিয়ে গেছে ব্রহ্মপুত্রের দিকে। পরে লোহিত নদী আসামে গিয়ে ব্রহ্মপুত্রে মিশেছে। এই হলো ব্যাপার। আর সামনের পাহাড়টা দেখো, রোদ ঝলমল করছে, আর এই পাহাড়, সবুজ পাহাড়, দারুণ দারুণ। আর যত সামনের দিকে এগিয়ে যাবো তখন এই সবুজ পাহাড় আর দেখবো না, তখন ন্যাড়া পাহাড় দেখবো আমরা। চলো এগিয়ে যাওয়া যাক। সামনে এই পাহাড়টা দেখো, পাহাড় বলতে ছোট টিলা, পুরো একটা রাউন্ড শেপের যেমন কেক হয় না, মানে 3 টায়ার যে কেক হয়, পুরো 3 টায়ার কেক লাগছে। নিচে এইটা একটা ফার্স্ট টায়ার, ওইটা সেকেন্ড, উপরে থার্ড, মাঝখানে কি ওটা মোমবাতি, মোমবাতি নয় কি এটা, আচ্ছা বারবি, আচ্ছা এটা বারবি, মাম্পি বলছে বারবি কেক, একটা ওটা বারবির মুখ। আচ্ছা ঠিক আছে, বারবির মুখ। পুরো 3 টায়ার কেক মনে হচ্ছে দেখে। আমি হঠাৎ করে যেতে যেতে দাঁড়িয়ে বললাম দেখার জন্য কি জিনিসটা, দাঁড়িয়ে ভালো করে দেখলাম যে এটা কেক শেপের হয়ে আছে পুরো। যদিও সামনে দিয়ে একটু যাবো, ওখান থেকে দেখা যাবে না, বোঝা যাবে না, সেই জন্য এই সাইডটা দাঁড়িয়ে আছি। এই সাইড দিয়ে তোমাদের দেখাচ্ছি। কি অদ্ভুত জিনিস, কেটে কেটে নামিয়ে নিয়েছে ওখান থেকে। বেশ খানিকটা হাইওয়েতে রান করার পর এরকম ভিতরে একটা রাস্তা পেয়ে গেছি। আর এখান থেকে তোমরা দেখতে পাবে পাহাড়ের কালার চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। ওই গ্রিনিশ ব্যাপারটা কিন্তু অনেকটাই কমে গেছে। এবার এখান থেকে ভালো বুঝতে পারবে, দেখো আস্তে আস্তে কিন্তু ব্রাউন কালার এসে যাচ্ছে। এই জায়গাটা তো রানওয়ের মতো লাগছে একদম। এটা মনে হচ্ছে আর্মিদের কোনো রানওয়ে, মানে এমার্জেন্সি ক্ষেত্রে হয়তো এখানে কোনো হেলিপ্যাড বা চপার নামায়, পুরো রানওয়ের মতো একদম। রাস্তা যেতে যেতে আবার একবার দাঁড়িয়ে গেলাম। এখান থেকে আর 40 কিলোমিটার বাকি আছে ওয়ালং, মানে আমাদের ডং রিসর্ট। ওয়ালং আর ডং কাছাকাছি একদম 1 কিলোমিটারের মধ্যে। যাই হোক, তো আমরা ওয়ালং থেকে 40 কিলোমিটার দূরে আসি, আর একটা জায়গায় হঠাৎ করে চোখ পড়লো, সেই জন্য দাঁড়িয়ে গেলাম। আমি ক্যামেরাটা একবার ঘোরাচ্ছি, আর দেখো এক্ষুনি যাবো আমরা ওখানটায়। সামনের ব্রিজটা দেখতে পাচ্ছ, এর ব্রিজটা পুরো লোহিত নদীর উপরে তৈরি করা হয়েছে। এই ব্রিজটায় হেঁটে হেঁটে আমরা যাবো এই রাস্তা দিয়ে। মাম্পি এগিয়ে যাচ্ছে সামনে, মাম্পির পিছনে আমি। এই ব্রিজটার উপর দাঁড়াবো, আর উপর থেকে তোমাদের একটা ভিউ দেখাবো, লোহিত নদীর ভিউ। কি লাগছে দেখতে, মানে তুলনাহীন। চলো আগে সামনে যাই একবার। এই হলো লোহিত নদীর উপর থেকে ভিউ। ফুল ফোর্সে জল বেরোচ্ছে, সেই দিক থেকে জল আসছে, এসে বেরোচ্ছে। দেখো জলের কি গর্জন, কি আওয়াজ। এই দেখো এইদিকে বেরিয়ে যাচ্ছে লোহিত নদী। আর মাম্পি ভয় পাচ্ছিল, আসছিল না, এটা দুলছে বলে। শেষমেশ মাম্পি এসে পৌঁছেছে এখানে। ভয় পাচ্ছিল এখানে, এত কাঠের এত লোক তো দাঁড়িয়ে ছিল এখানে। একবারই লোকের খারাপ হয়, খুব বেশি হলে কি হবে, নিচে পড়ে যাবো, মরে যাবো। এই সৌন্দর্য দেখতে দেখতে মরে যাওয়া অনেক ভালো। দারুণ। এই হচ্ছে লোহিত ভ্যালি, আর এই হচ্ছে লোহিত ভ্যালির ভিউ, সাথে লোহিত নদী।
লোহিত নদীর সামনে চলে এসেছি আমরা। সামনে থেকে দেখা যাচ্ছে লোহিত নদী। আমরা যেহেতু ডং রিসর্টে থাকবো, তো এটা একদম পুরো লোহিত নদীর পাশেই। ঘড়িতে বাজে এখন 2:40। আমরা জাস্ট 20 মিনিট আগে ডং রিসর্টে এসে উঠেছি। ডং ভ্যালি জাস্ট ওই উপরটা, 1 মিনিট দেখাচ্ছি। এই উপরটা হচ্ছে ডং ভ্যালির সানরাইজ ভিউ পয়েন্ট, আর আমরা আছি এই রিসর্টটা একদম উল্টো দিকে। আজকে রাত্রি 2টোর সময় আমরা উঠে ট্রেক করে যাব ওখানে, কারণ কালকে ভোরে সানরাইজ দেখবো বলে। যাই হোক, আপাতত লাঞ্চ হয়নি, তো লাঞ্চ করতে যাচ্ছি। লাঞ্চ করি, সামনেই যাব, ঠিক এই সামনেটা, এই পিছন দিকে যেটা দেখতে পাচ্ছ, ওখানেই লাঞ্চ পাওয়া যাবে। একটা দোকান আছে, তো ওখানে যাব লাঞ্চ করতে। লাঞ্চ করে আসবো, এসে এই ব্যালকনিতে বসে থাকবো ওখানে ভিউ দেখার জন্য। এখানে একটা দাদার সাথে কথা হলো, যিনি এখানের কেয়ারটেকার। তো উনি বললেন যে রাত্রিবেলা মোটামুটি 2 ডিগ্রি 3 ডিগ্রি পর্যন্ত টেম্পারেচার নেমে যাচ্ছে এখন, আর ভোরের দিকে মাইনাস চলে যাচ্ছে। তো যাই হোক, আজকে ঠান্ডার একদম ভরপুরটা ফিল নেব। লাঞ্চ করতে গিয়েছিলাম, বাট দোকান বন্ধ ছিল, লাঞ্চ পাইনি ওখানে। তো আবার ফিরে এসেছি আমাদের রিসর্টে। তো রিসর্টে অ্যাকচুয়ালি কী আছে, দুপুরের লাঞ্চ এরা করে না। তো ভাইয়া যিনি আছেন কেয়ারটেকার, ওনাকে রিকোয়েস্ট করাতে উনি বলেছে ঠিক আছে ম্যাগি করে দিতে পারবো। তো এখন আমাদের ম্যাগি করে দিচ্ছেন উনি। তো ম্যাগি খাবো আজকে লাঞ্চে। তারপর রাত্রেবেলা চিকেন আর রাইসের অর্ডার করে দেওয়া হয়েছে অলরেডি, 8টা সাড়ে 8টা নাগাদ করে পেয়ে যাব। আর এটাই হলো আজকে আমাদের স্টে, ডং রিসর্ট। যেরকম স্ট্রাকচার দেখছো এরকমই স্ট্রাকচার টোটাল 6খানা করা আছে, আর আমরা রিকোয়েস্ট করে ধারেরটা নিয়েছি। আর তার কারণ হলো এখান থেকে কিন্তু সামনের ভিউটা পুরো ক্লিয়ার আছে, আর পরন্ত বিকালের ভিউ দেখো একবার, পুরো অমায়িক সুন্দর লাগছে, অমায়িক সুন্দর। ঘড়িতে বাজে রাত্রির 8:13, আর আমরা ডিনার কমপ্লিট করে ফেলেছি। এখন একটু শোবো, কারণ কালকে রাত 2টো নাগাদ করে আমরা বেরোবো ট্রেকিংয়ে এখান থেকে ডং ভ্যালি সানরাইজ ভিউ পয়েন্টে। তো কালকের দিনের প্রথম সূর্যোদয় আমরাই দেখব। যাই হোক, শুতে হবে এখন, একটু ঘুম তো দরকার আছে। ঘুম থেকে উঠে রাত্রিবেলা আমরা বেরোবো, তখন ভিডিওটা কন্টিনিউ করবো। অ্যাকচুয়ালি এই এপিসোড তোমরা যারা দেখছো, এই এপিসোডটা কিন্তু কন্টিনিউ হবে কালকে ডং ভ্যালি সানরাইজ পর্যন্ত। তো চলো, গুড নাইট, টাটা, দেখা হবে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। চলো, টাটা। ঘড়িতে বাজে এখন রাত্রির 1:45। আমরা উঠে পড়েছি ডং ভ্যালি সানরাইজ ভিউ পয়েন্ট যাওয়ার জন্য। তো আমরা এখান থেকে উঠে একটা পয়েন্টে যাব, ওখানে গাইড আসবে। ওখানে আমি দেখলাম আরও 2-3টে কাপল দাঁড়িয়ে আছে। তো ওখানে গিয়ে ওখান থেকে গাইডের সাথে আমরা বেরোবো একসাথে সানরাইজ ভিউ পয়েন্টে। তো চলো বেরোনো যাক। রেডি হয়ে গেছি একদম, পুরো ফুল গেট আপ নিয়ে নিয়েছি। ঠান্ডা প্রচণ্ড আছে, প্রায় 2-3 ডিগ্রি টেম্পারেচার রাখা চলছে। শুনলাম নাকি যখন ভ্যালিতে উঠবো তখন নাকি টেম্পারেচার 0 বা মাইনাসে নেমে যাবে। যাই হোক, এগিয়ে গেলাম, আর মাম্পিও একদম রেডি। বাচ্চা মেয়েটা উঠতে চাইছিল না, জোর করে তোলা হয়েছে। তো চলো আগে এখান থেকে বেরোনো যাক রুম থেকে। ঘড়িতে বাজে রাত 2:10, আর আমরা পয়েন্টে চলে এসেছি। এখানে কিন্তু অনেক লোক আছে, তো আমরা সব একসাথেই যাব। একবার ঘুরিয়ে দেখাচ্ছি। এই ভাইয়াটাও যাবে, তার সাথে সাথে এখানেও বেশ কয়েকজন জড়ো হয়েছে। একসাথে মোটামুটি 10-12 জন হচ্ছে। তো 10-12 জন একসাথে আমরা ভিউ পয়েন্টে যাব। জার্নি স্টার্ট আমাদের। হেঁটে যাচ্ছি, সামনে 2-3 জন আছে, আমরা মিডলে, পিছনে কয়েকজন আছে। টোটাল 11 জনকে নিয়ে আমাদের জার্নি স্টার্ট হয়ে গেছে। এখন ট্রেকিং করে যাব, প্রায় 1-1.5 ঘন্টার সময় লাগবে যেতে। চলো সামনে এগোই। তবে একটা প্রবলেম হয়ে গেছে, সেটা হচ্ছে হালকা ফুলকা বৃষ্টি হচ্ছে। তো গাইড যিনি আছেন উনি বললেন যে এরকম বৃষ্টি প্রতিদিনই প্রায় হয়, ঘাবড়াবার কিছু নেই।
মেঘ কেটে যাবে, এরকম হালকা ফুলকা বৃষ্টি হয়েই থাকে পাহাড়ে। এখন বৃষ্টি হচ্ছে না, কিছুক্ষণ আগে হয়ে গেছে বৃষ্টি। এরকম আঁকা বাঁকা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি সামনে সবাই। রাস্তা ভালো, এরকম না যে মানে পাহাড় চড়তে হবে ট্রেক করে, যে পাথর ভেঙে যেতে হবে সেরকম না, রাস্তা করা আছে। আর এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। এরকম সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে উঠতে হচ্ছে। তার আগে আমাদের গেটে মানে ভিউ পয়েন্ট যাওয়ার গেটে এন্ট্রি করা হলো খাতায় আমাদের নাম, ফোন নাম্বার, আইডেন্টি প্রুফ সব কিছু লিখে এন্ট্রি করিয়ে ওখানেই আমরা 500 টাকা করে পে করলাম। মানে 500 টাকা পার হেড দিতে হয়। গাইড আমাদের সামনে আছে, আমরা পিছিয়ে গেছি। তো এরকম সিঁড়ি বেয়ে আমরা উপরের দিকে উঠছি। একদিকে ভালো সিঁড়ি করা আছে। মাম্পি আমার সামনে। ঘড়িতে বাজে এখন 3:35। বেশ অনেকক্ষণ আমরা হেঁটে ফেলেছি। অনেক কটা সিঁড়ি উঠে পড়েছি, প্রায় 2000 সিঁড়ি তো হবেই। যাই হোক, তবে যেটা শুনলাম যে সানরাইজের টাইম মোটামুটি ওই 5:06 থেকে 5:10 মধ্যে এরকম টাইমে সানরাইজ হচ্ছে। তো আশা করছি তার আগে আমরা পৌঁছে যাব। আর দেখতে পাচ্ছ একবার টর্চের আলো যেখানে পড়ছে শুধু সেইটুকুই দেখা যাচ্ছে, এছাড়া আর কোনো জায়গা দেখা যাচ্ছে না, এতটাই ঘুটঘুটে অন্ধকার। প্রায় 3000 সিঁড়ি আমরা চড়াই চড়ে এবার একটা এরকম মাঠের মধ্যে দিয়ে যাচ্ছি। সামনে 1-2 জন আছে, বাকি সবাই এগিয়ে গেছে। আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে সামনের দিকটা যাচ্ছি। অন্ধকার এখনও, খুব কষ্ট হয়েছে। 3000 সিঁড়ি ওঠা খুবই চাপের। ঘড়িতে বাজে এখন 4:56 আর চলে এসেছি আমরা একদম ডং ভ্যালির সানরাইজ ভিউ পয়েন্টে। ভ্যালির মাঝখানে দাঁড়িয়ে আছি। আর তোমরা চারিদিকটা আবার দেখো, জাস্ট হালকা, একদম হালকা আভা দেখা যাচ্ছে। যে হালকা আভা তোমরা দেখতে পাচ্ছ, এই আলোটা যেটা দেখতে পাচ্ছ, এই আলোটা কিন্তু ইন্ডিয়াতে না, মানে সামনে আছে, ওই দিকটা আছে চায়না। চায়নাতে তো সানরাইজ হয়ে গেছে, তো সেই একটা হালকা আভা এখনও দেখাচ্ছে। আমাদের এখানে সানরাইজ হতে এখনও প্রায় 10 মিনিটের মতো বাকি আছে। ওয়েট করছি আমরা সেই জন্য। জাস্ট আলোটা ঢুকছে দেখো একবার, হালকা হালকা করে ভ্যালির মধ্যে আলোটা এগিয়ে আসছে। সূর্য ওঠেনি কিন্তু দিনে আলোটা পড়ছে দেখো একবার। এখনও কিন্তু আমরা অন্ধকারে দাঁড়িয়ে আছি, আলো আস্তে আস্তে ঢুকছে ঢুকছে ঢুকছে, ব্যাস আলোকিত করে দিয়ে বেরিয়ে গেল। ইন্ডিয়ার ফার্স্ট সানরাইজ, এই 30শে ডিসেম্বরের দিনের প্রথম আলো আমরা দেখলাম। জাস্ট ওয়াও ওয়াও। একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, ডং ভ্যালিতে দাঁড়িয়ে আছি, চারিদিকটা এরকম আলো ফুটে গেছে, সূর্য ওঠেনি, কিন্তু এই দিকের পাহাড়টা দেখো, জাস্ট ভ্যালির উল্টো দিকে। আমি জুম করছি একটুখানি, স্নোফল শুরু হয়ে গেছে অলরেডি। আর সূর্যের আলোটা যখন ওর মধ্যে পড়ছে, ও চকচক করছে, একদম সাদা হয়ে আছে। স্নোফল শুরু হয়ে গেছে। একটু আগে বৃষ্টি হচ্ছিল, আর বৃষ্টি হতে কিন্তু টেম্পারেচার হঠাৎ করে মাইনাসে নেমে গেছে। বোঝে, এখানে লোককে জিজ্ঞাসা করে, আমাদের ফোনে নেটওয়ার্ক নেই, এখানে যে গাইড ছিল তার নেটওয়ার্ক ছিল, সে ফোনে দেখলো -2 ডিগ্রি শো করছে এখন। আর তার সাথে সাথে কিন্তু স্নোফল শুরু হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ সাদা হয়ে আছে পাহাড়টা। আর এদিকের ভিউটা ঠিক এরকম। হিসাব মতো ওই কোণটা থেকে সূর্য ওঠা কথা ছিল, এই সূর্য ওঠেনি। স্বপ্ন আমাদের সত্যি হলো। আমাদের স্বপ্ন ছিল যে ডং ভ্যালিতে একদিন আসবো, ইন্ডিয়ার ফার্স্ট সানরাইজ দেখব। সানরাইজ হয়নি, কিন্তু দিনের আলো ফোটা দেখতে পেলাম। ইন্ডিয়াতে প্রথম এখানেই দিনের আলো ফুটলো। আর আমি আর মাম্পি দুজনে এর সাক্ষী থেকে গেলাম। মানে এটা একটা আলাদাই আনন্দ, আলাদাই খুশি। আমি এখন এক্সপ্রেস করতে পারছি না যে আমি কতটা খুশি।
একটা স্বপ্ন যখন মানুষ দেখে না বছরের পর বছর বা অনেক দিন ধরে, আর এই স্বপ্নের দোরগোড়া এসে যখন স্বপ্নটা সত্যি হয়, কতটা খুশি হয়, মন থেকে কতটা আনন্দ হয়, সেটা আমি এখন ফিল করতে পারছি। প্রচণ্ড লেভেলের ঠান্ডা, -2 ডিগ্রি টেম্পারেচার, সামনের পাহাড়ে স্নোফল হচ্ছে, তোমাদের আমি দেখালাম একটু আগেই। তার সত্ত্বেও আমরা ভ্যালিতে দাঁড়িয়ে আছি শুধুমাত্র এই সূর্যোদয় দেখার জন্য। অলরেডি কিন্তু আকাশ পরিষ্কার হয়ে গেছে, পিছনে কিন্তু সূর্য উঠে গেছে, সেটাও আমরা দেখতে পেয়ে গেছি। সূর্যের আলো, দিনের আলো তো ফুটে গেছে। আমরা এবার হোটেলের দিকে যাব, কিন্তু যাওয়ার আগে আবারও বলছি, স্বপ্ন আমাদের সত্যি হলো। যেখানে 150 কোটি ভারতীয় সূর্যের আলোর জন্য অপেক্ষা করছে, সেখানে আমরা সূর্যের আলোকে ডাকতে এসেছিলাম। খুবই খুশি। মাম্পি, তোমার কতটা এক্সাইটমেন্ট? দারুণ এক্সাইটমেন্ট। মাম্পি, রাত 2টোর সময় উঠে এসেছি, মানে এই স্বপ্নটাকে সত্যি করতেই এত কষ্ট করা। সত্যি তাই। রাত 2টোর সময় যখন উঠলাম, উঠে যখন বেরোলাম, আর যে রাস্তা দিয়ে এলাম, তোমাদের তো যাওয়ার সময় মানে এখানে আসার সময় ভিডিও দেখাতে পারলাম না, কেন অন্ধকার ছিল খুব কম, তোমরা দেখেছো। যাওয়ার সময় রাস্তা দেখাবো এক্ষুনি। মানে অন্ধকার ঘুটঘুট করছে, ভ্যালির উপর দিয়ে আমরা হাঁটছি। শুধু আমরা নয়, আমাদের সাথে আরও 10-15 জন বাইরের টুরিস্ট এসছে, তো তারাও ছিল এখানে। এখন আমরা দুজনে দাঁড়িয়ে আছি, তারা সব চলে গেছে, সকাল যেহেতু হয়ে গেছে তারা বেরিয়ে গেছে। আমরা এখনও দাঁড়িয়ে আছি, কারণ মন মানছে না চলে যেতে, কিন্তু কিছু করার নেই, আমাদের চলে যেতে হবে আমাদের রিসর্টে। এই দেখো, এই রাস্তা থেকে নামবো, মাম্পি একটু পড়ে যাচ্ছিল, এই রাস্তা ধরে এখন নামবো। এরকমই খাল, মানে এরকম মানে ভ্যালির মাঝখান দিয়ে হেঁটে হেঁটে আমরা উঠেছিলাম, এখন এরকমভাবে নামছি। হ্যাঁ, যখন উঠেছিলাম তখন কিছুই দেখা যাচ্ছিল না, অন্ধকার ছিল। এখন তো সকাল হয়ে গেছে, যেহেতু 4-5টা দেখতে পাচ্ছি, সেই জন্য ওঠার সময় বেশি কিছু ভিডিও করতে পারিনি। এখন নামার সময় তোমাদের দেখাচ্ছি রাস্তাটা, সুন্দর লাগছে কিন্তু দেখতে। এই দেখো, তোমাদের একটু আগে বলছিলাম এর সামনে স্নোফল হয়েছে, সাদা হয়ে আছে। দেখো এই রিসটা, স্নোফল হয়তো এখনো হচ্ছে, এটাই হাইয়েস্ট পিক, তার এখানে স্নোফলটা হচ্ছে। আর গাছের মাথাগুলো দেখো সাদা হয়ে আছে একদম, আমার মনে হচ্ছে সবাই বরফ পড়েছে এখানে। একটু ক্লাউডি ওয়েদার আছে। এই হচ্ছে ভ্যালির ভিউ, ভ্যালি থেকে সামনের পাহাড়ের ভিউ, আর এই হচ্ছে ভ্যালি। ম্যাজেস্টিক ভিউ দেখো, জাস্ট অসাধারণ অসাধারণ। দূরে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছ, স্নো ক্যাপ মাউন্টেন, এগুলো কিন্তু তিব্বতে আছে। সামনের এই পাহাড়টায় রোদ পড়েছে, বরফ পড়ে আছে, আর নিচে দিয়ে বয়ে যাচ্ছে লোহিত নদী, তার আওয়াজ। ওই দিকটা যা লাগছে দেখতে, রোদ পড়ে আছে এখন, উফ, মারাত্মক মারাত্মক লাগছে সত্যি। মানে অরুণাচল এত সুন্দর, এই সাইডটা আমি কল্পনায় ভাবতে পারিনি। আমি ফটো দেখেছি, ভিডিও দেখেছি, কিন্তু সচক্ষে যেটা দেখছি এত সুন্দর, আমার কল্পনার বাইরে ছিল। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাম্পি আমাদের একটা জিনিস দেখালো। এখানে তো লোহিত নদী দেখতে পাচ্ছ, সেই নিচে জুম করাচ্ছি একটুখানি, সেই নিচে এইখানটায় যেটা দেখতে পাচ্ছ, ওটাই হলো আমাদের ডং রিসর্ট। ওখানেই আমরা ছিলাম। আমরা ওখান থেকে সামনে এখানে উঠে এসেছি। আমরা একটু পরে ওখানে চলে যাবো, আবার ওখান থেকে আবার এইখানটা দেখব। এই হলো ব্যাপার। ডংয়ে ওঠার রাস্তা দেখো, এই সিঁড়িগুলো নিচে যেটা দেখতে পাচ্ছ, সেই সিকিমের জুলুকের জিগজ্যাগ রোড যেরকম দেখেছিলাম, পুরো সেরকম লাগছে দেখতে একদম সিঁড়িটা। আর এই সিঁড়ি দিয়েই আমরা কিন্তু
রাত্রিবেলা উঠে এসেছিলাম। তোমার একটা ইনফরমেশান আমি দিয়ে রাখি, যারা ভাববে এখানে ডং রিসর্টে এসে ডংয়ে এসে সানরাইজ দেখবে, তারা কিন্তু অতি অবশ্যই হাতে টর্চ নিয়ে রাখবে, কারণ পুরো রাস্তা কিন্তু অন্ধকার রাস্তা। আর এই অন্ধকার রাস্তায় একমাত্র টর্চের আলোতে তোমরা আসতে পারবে, নাহলে কিন্তু কিচ্ছু দেখতে পাবে না, চারিদিকে পুরো অন্ধকার ঘুটঘুট করবে। এটা একটা ছোট্ট ইনফরমেশান। আর সেকেন্ড কথা হলো যে এই ডং ভ্যালি সানরাইজ ভিউ পয়েন্টে আসার জন্য 500 রুপিস করে তোমাকে গাইডের চার্জেস দিতে হবে পার পার্সন। সেটা এই রাস্তা দিয়ে মানে এই সিঁড়িটায় ওঠার রাস্তাতেই একটা কাউন্টার আছে, ওই কাউন্টারে টাকা দিতে হবে। ওরা তোমার নাম এন্ট্রি করে দেবে, তোমার কোনো একটা আইডেন্টি প্রুফের নাম্বার এন্ট্রি করবে, তোমার ফোন নাম্বার এন্ট্রি করে দেবে, আর 500 রুপিস করে পার পার্সন তারা নেবে। হ্যাঁ, যদি দুজন থাকে তাহলে ফ্যামিলির একজনের আইডেন্টি প্রুফ দিলেই হবে, অসুবিধা তাতে নেই। সবাই লাগবে না, যে কোনো একজনের হলেই হবে, দুজন হোক বা ফ্যামিলি মেম্বার অনেকেই যদি থাকে, যে কোনো একজনের আইডেন্টি প্রুফ দিলেই হবে। তবে পার পার্সন কিন্তু 500 রুপিস করে ওরা নেবে, সে ছোটো হোক বড় হোক যাই হোক না কেন। এটাই হলো বুকিং কাউন্টার। এই বুকিং কাউন্টার খোলা ছিল, এখান থেকে আমরা 500 রুপিস করে পার হেড দিয়েছিলাম, আর আমাদের খাতায় নাম এন্ট্রি হয়েছিল। তারপর আমরা এই সিঁড়ি দিয়ে উপরে উঠে গেছিলাম, সেই উপরে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফার্স্ট স্টেপ, এরপরে সেকেন্ড স্টেপ আছে, তারপর থার্ড স্টেপ আছে। থার্ড স্টেপ ক্রস করার পর তারপর আমরা ভ্যালিতে পৌঁছেছিলাম। মোটামুটি 3000 থেকে 3500 সিঁড়ি আমরা এরকম সিঁড়ি ক্রস করেছিলাম, ক্রস করে আমরা ভ্যালিতে পৌঁছেছিলাম। আর এই বুকিং কাউন্টার কিন্তু রাত্রিবেলা 2টো নাগাদ করে খোলে, আর 3টে 3:30 ম্যাক্সিমাম খোলা থাকে রাত্রিবেলা। ব্যাস, চলো বেরিয়ে যাই এবার। লেখা আছে থ্যাঙ্কস, ভিজিট অ্যাগেন। চলো এবার আমাদের রিসর্টে পৌঁছতে হবে। এই একটা ব্রিজ, যেটা রাত্রিবেলা আমরা ফার্স্ট ক্রস করেছিলাম, আর নিচে দিয়ে বয়ে যাচ্ছে লোহিত নদী। লোহিত নদীর গর্জন শোনো একবার, লোহিত নদীর গর্জন শোনো। একবার দিনের বেলা ভালোভাবে তোমার রিসর্টটা দেখিয়ে দিই পুরোটা। এই সামনের যে ঘরটা দেখতে পাচ্ছ, এটাতে আমরা আছি। এরকম টোটাল 5খানা আছে, তার মধ্যে 3টেতে মানে আমাদেরকে নিয়ে 3টেতে বুকিং হয়েছে, বাকি 2টো বুকিং নেই। এখানে বুকিং একটু কমই হয়, তো এখানেই ছিলাম। আচ্ছা 6টা আছে, সরি ভুল বলে 6টা আছে টোটাল। আর আমার বাইকটা এখানে দাঁড় করানো আছে, আর আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠে যাব। ঘড়িতে বাজে 8টা 5। আমরা জাস্ট আমাদের ডং রিসোর্টে এসে উঠলাম, ফ্রেশ হব, স্নান ফান করবো, ব্রেকফাস্ট করবো, করে বেরিয়ে যাব কাহো ভিলেজের দিকে। তো এপিসোডটা আমি এখানেই শেষ করছি। আমি এই এপিসোডটা রেখেছিলাম শুধু ডং ভ্যালি ট্রেকিংয়ের জন্যই। তো তোমরা কমেন্ট করে জানিও অবশ্যই যে কেমন লাগলো। আমার মনে হয় না যে এর আগে বাংলাতে কোনো সেরকম ভ্লগ আছে বলে ডং ভ্যালি ট্রেকিংয়ের, হয়তো নেই, আমি হয়তো বললাম কারণ আমি নিজেও এখন শিওর না। আমার মনে হচ্ছে বাংলাতে কোনো ভিডিও নেই ইউটিউবে। যাই হোক, তো তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর তোমরা যদি আসতে চাও ডং ভ্যালিতে, আমি বলবো এরকম শীতের টাইমটা এসো, তাহলে ভালো লাগবে, প্রাকৃতিক সৌন্দর্য দেখতে ভালো লাগবে। যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি, টাটা। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই কিন্তু লাইক করো, শেয়ার করো, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু একবার সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।